edutubebd.com-এ আপনাদের স্বাগতম। আমি লিঙ্কন, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের আজকের টপিক এসএসসি জেনারেল ম্যাথ প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার শেষ অংশ বর্গমূল নির্ণয়। এবং আমরা একই সাথে এখানে আমাদের গত বছরগুলোতে এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আমাদের বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আমরা এই চ্যাপ্টারের বেসিক আইডিয়াগুলো আমরা নিয়েছি, কিভাবে কোন ধরনের সংখ্যা কেমন হয়, বাস্তব সংখ্যাগুলো, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, আংশিক ভগ্নাংশ বা আবৃত দশমিক ভগ্নাংশ কীরকম হয় দেখতে, কীভাবে বের করে সেগুলো আমরা নির্ণয় করেছি। আমরা আবৃত দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি। তো আজকে আমরা এই চ্যাপ্টারের শেষ টপিক বর্গমূল নির্ণয় নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি আগে থেকে এখানে আমরা একটা সংখ্যা লিখে রেখেছি 13। তো আমরা 13-র বর্গমূল নির্ণয় করতে যাচ্ছি। বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে প্রদত্ত সংখ্যাটির আগে সবচেয়ে ছোট বর্গ সংখ্যা কোনটি। আমরা জানি 13-র আগে একমাত্র সবচেয়ে ছোট বর্গ সংখ্যাটি হচ্ছে 9, আর 9 পাওয়া যায় 3-এর বর্গ করলে। তো আমাদের শুরু করতে হবে 3 দিয়ে। 3 3 9, হাতে থাকলো 4। এবার আমাদের যা করতে হবে, এইখানে আমরা যত পেয়েছি তার দ্বিগুণ এখানে প্রথমে বসাতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে তার দ্বিগুণ বসাই, 3 দুগুণে 6। এবং একই সাথে যেহেতু আমরা বর্গমূল নির্ণয় করছি, প্রত্যেক লাইনে যাওয়ার সময় আমাদের ওই লাইনের জোড়া হিসেবে আমাদের শূন্য বসাতে হবে। যেহেতু এটা প্রথম লাইন, তাহলে আমাদের এখানে 1 জোড়া শূন্য বসাতে হবে, বা যদি একটা সংখ্যা থাকে তাহলে সেই অনুযায়ী আমাদের শূন্য বসাতে হবে। তো প্রথমে আমরা 2 শূন্য বসাই। এবার দেখতে হবে 6, এই 6-এর সাথে আমাদের কত গুণ করলে, এবং একই সাথে ওই সংখ্যাটা এখানেও লিখতে হবে। তো প্রথমে আমরা দেখি, প্রথমে আমরা দেখি এখানে আমাদের আর যাচ্ছে কিনা। তা আমরা এই শূন্য এখানে আমাদের জোড়া শূন্য বসানোর আগে একটা দশমিক দেওয়ার প্রয়োজন আছে, কারণ এখানে আমাদের দ্বিগুণ বসিয়ে তার সাথে একটি সংখ্যা বসিয়ে সেই সংখ্যাটি এখানেও বসিয়ে আমাদের গুণ করে গুণফলটা সেখানে নামাতে হয়। আর যেহেতু এখানে 6 অলরেডি 4-এর চেয়ে বড়, এই কারণে এখানে একটা দশমিক দিয়ে আমাদের জোড়া শূন্য নামাতে হয়েছে। তো আমরা এখানে দেখব যে 6-এর সাথে অ্যাকচুয়ালি কত গুণ করলে সেটা 6-এর সাথে এখানে কত সংখ্যা বসিয়ে সেই সংখ্যাটা এখানে বসিয়ে একই সাথে সেটা গুণ করলে 400-র কাছাকাছি একটা সংখ্যা আমরা পেতে পারি। তো আমরা যদি এখানে 6 দিই এবং এখানেও 6 দিয়ে 6কে 66 দ্বারা গুণ করি, তাহলে আমরা কত পাই? 6 6 36, হাতে 3, 6 6 36 আর 3 39। আমাদের হাতে থাকছে 4। এবং ঠিক আগের মতো এখানে আমাদের দশমিক ছাড়া যে সংখ্যাটুকু আমরা পাই, কত পাই আমরা? 36। এই 36-এর দ্বিগুণ এখানে আমাদের বসাতে হবে। আগেই বলেছি, যদি আমাদের জোড়া শূন্য বসাতে হয় তাহলে আমাদের এই লাইন অনুযায়ী জোড়া জোড়া শূন্য বসাতে হয়। তো প্রথম লাইনে আমরা 2 শূন্য বসিয়েছি। এখানে দেখেছি আগের থেকে আমাদের হাতে 72 রয়েছে। তো 4কে 72 দ্বারা ভাগ করা যায় না, এই কারণে আমরা একটা শূন্য দিব, এবং একই সাথে এখানেও একটা শূন্য দিব, এবং এখানে আমরা দ্বিতীয় লাইন বলে 2 জোড়া শূন্য দিব। এখন দেখব এখানে ঠিক আগের মতো 6-এর সাথে যেমন 6 বসিয়ে এখানে 6 বসিয়ে গুণ করে দেখেছি আমাদের 400-র নিকটবর্তী ছোট সংখ্যাটা কত, সেভাবে আমরা এখানেও করব। আমরা যদি এখানে 5 বসাই তাহলে আমরা কত পাই? এখানে আমাদের 5 বসাতে হবে। তাহলে 5 5 25, হাতে 2, 5 0 0 2, 5 দুগুণে 10 0, হাতে রইল 1, 5 7 35 আর 1 36। আমাদের হাতে রয়েছে তাহলে 5 7 9
3, আমাদের হাতে রয়েছে 3, 9, 7, 5। একইভাবে আমাদের এখন এই সংখ্যাটির দ্বিগুণ এখানে বসাতে হবে। তো এই সংখ্যাটির দ্বিগুণ আমরা দ্বিগুণ আমরা কত হয় আমরা দেখি, 7, 2, 1, 7, 2, 1, 0। এখন আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটির চেয়ে অলরেডি বড়, সুতরাং যেহেতু এই সংখ্যাটির থেকে বড়, এই জন্য আমাদের একটা জোড়া শূন্য প্রথমেই বসাতে হবে। জোড়া শূন্য বসানোর পর আমরা ঠিক একইভাবে দেখব এখানে ঠিক কত বসালে সেটা এর কাছাকাছি পাওয়া যায়। আমরা যদি আবার এখানে 5 বসাই, তাহলে আমরা সেই 5টা এখানেও বসাবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 5 বসালে কত হয়, 5, 5, 25, 2, 5 একে 5, 5 দুগুণে 10, এ 0, হাতে 1, 5 সাথে 35, আর 1, 36। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বিয়োগফল কত বের হচ্ছে, 5, 7, 9, 6, 3। এইভাবে আমাদের যতক্ষণ পর্যন্ত এখানে ভাগশেষ না আসছে এইভাবে সেটা চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের সেটা শূন্য দিকে না যাচ্ছে। এমন হতে পারে সেটা নাও শেষ হতে পারে, কারণ সব সংখ্যার ক্ষেত্রে আমরা বর্গমূল করলে আমরা কোনো ফাইনাইট ভ্যালু নাও পেতে পারি। অনেক সময় সেটা অসীমের দিকে চলে যেতেও পারে, অনেকটা অমূলক সংখ্যার মতো। ঠিক আছে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 13 এর বর্গমূল আমরা এখানে দেখতে পাচ্ছি 3.6055 আপ টু ইনফিনিটি। তো আমাদের এখানে অনেক সময় বলা হয়ে থাকে যে এত দশমিক 2 দশমিক স্থান পর্যন্ত 3 দশমিক স্থান পর্যন্ত মান বের করতে। তো সেক্ষেত্রে আমরা দশমিকের পরে যত ঘর পর্যন্ত বা যত ঘর পর্যন্ত আমাদের মান নিয়ে উত্তর দেখাতে বলে আমরা সেক্ষেত্রে সেইভাবে নিতে পারি। যদি বলা হয় 2 ঘর পর্যন্ত নিতে, তাহলে সেক্ষেত্রে 3.61 হবে আমাদের অ্যান্সার এই 13 এর বর্গমূলের। কারণ কি, এই জিরোর সাথে যদি জিরোর পরে বা এই সংখ্যাটির পরে যদি 5 থেকে 5-এর বেশি থাকে, তাহলে এইটুক সংখ্যা আমরা এই পর্যন্ত নেই বা আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত নিতে বলে, বা সেটা 3 দশমিক স্থানও হতে পারে। তো এর পরের সংখ্যাটা যদি 5 থেকে 5-এর বেশি হয়, তাহলে এই পর্যন্ত দশমিকের পর সংখ্যা নিলে তার সাথে 1 যোগ করে এভাবে লিখতে হয়, এবং সেখানে প্রায় বা 2 দশমিক স্থান পর্যন্ত লিখতে পারি। যদি আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নিতে চাই, তো সেক্ষেত্রে 3.606 এভাবে হবে আমাদের অ্যান্সার। এই চ্যাপ্টার থেকে আমাদের টেস্ট পেপারগুলোতে আমরা দেখতে পাচ্ছি বা অন্যান্য বোর্ডগুলোতে প্রশ্ন আসে। যেমন দিনাজপুর বোর্ড 2016-তে এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন এসেছে যে n একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা হলে n equal to 2x minus 1, যেখানে x belongs to n। এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে সকল প্রকার ধনাত্মক সংখ্যার সেট এটাকে বোঝানো হয়। তো এর ক নম্বর প্রশ্ন ছিল স্বাভাবিক সংখ্যা কাকে বলে। আমরা জানি যে সকল সংখ্যা ধনাত্মক এবং যা দশমিক নয়, সেই সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেমন 1 2 3 4, 1 2 3 এভাবে চলতে থাকে। ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। পরবর্তী প্রশ্নটা হচ্ছে
দেখাও যে প্রত্যেক বর্গ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। প্রত্যেক বর্গ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তো এটা প্রমাণ করতে গেলে আমাদের প্রথমে একটি সংখ্যা নিতে হবে। আমাদের খ নম্বর প্রশ্ন দেওয়া ছিল প্রদত্ত সংখ্যার বর্গ একটি বর্গ সংখ্যা। আমাদের প্রদত্ত সংখ্যা দেয়া আছে 2x - 1। 2x - 1 এর বর্গ। তো আমরা প্রথমে 2x - 1 এর বর্গটা বের করি। এখানে a - b হোল স্কয়ারের সূত্র ইউজ হচ্ছে। (4x² - 4x + 1) আমরা দেখতে পাচ্ছি এখানে 4x² রয়েছে। যেহেতু কোনো সংখ্যার সাথে জোড় সংখ্যা দিয়ে গুণ করলে সেটা সবসময় জোড় সংখ্যা হয়, সেই ক্ষেত্রে এই x² এবং x উভয়ের সাথে 4 গুণ রয়েছে, যা একটি জোড় সংখ্যা। তো এই দুটো অংশ আমাদের সবসময় জোড় সংখ্যা হবে, কারণ জোড় সংখ্যার সাথে কোনো নির্দিষ্ট সংখ্যার সাথে জোড় সংখ্যা গুণ করলে সেটা অবশ্যই জোড় সংখ্যা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এই দুটো জোড় সংখ্যার মাঝখানে বিয়োগ রয়েছে। তো জোড় সংখ্যার বিয়োগ বা যোগ করলে সবসময় জোড় সংখ্যাই পাওয়া যায়। তো এইটুকু অংশ যদি আমাদের বিয়োগ করলে বিয়োগফল জোড় সংখ্যা হয়, তার শেষে একটি এক যোগ রয়েছে। আর অবশ্যই জোড় সংখ্যার সাথে এক যোগ করলে সেটি সবসময় বিজোড় সংখ্যা হবে। আর কোনো সংখ্যার সাথে এক যোগ করা মানে তার ক্রমানুসারে পরবর্তী সংখ্যাটা পাওয়া। আর কোনো জোড় সংখ্যার পরবর্তী ক্রম সংখ্যা অবশ্যই বিজোড়। তো এভাবে আমরা প্রমাণ করতে পারি যে প্রদত্ত সংখ্যা 2x - 1 এর বর্গ একটি বর্গ সংখ্যা। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। আচ্ছা, প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। আমরা জানি প্রদত্ত সংখ্যাটির বর্গ আমরা আগের প্রশ্নে বের করলাম। 4x² + 4x + 1। এখানে x এর মান যে কোনো কিছু হতে পারে। তো x এর মান আমরা যে কোনো কিছু ধরলে সেখানে আমরা কি দেখতে পাই? একটি সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, আর এখানে যদি xটা একটা জোড় সংখ্যা হয়, যদি x এখানে জোড় সংখ্যা হয় তাহলে সেটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। সকল প্রকার জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। যদি এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয় এবং তার সাথে যদি আমি 4 গুণ করি, তাহলে সেটা আগে 2 দ্বারা বিভাজ্য এবং পরে 4 দ্বারা গুণ করলে সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। তো এই সূত্র অনুসারে আমার 4x² এবং 4x সংখ্যা দুটি অবশ্যই 8 দ্বারা বিভাজ্য। এবং 8 দ্বারা বিভাজ্য হলে দেখা যাচ্ছে আমাদের প্রতি ক্ষেত্রে এইটুক অংশ বাদে প্রতি ক্ষেত্রে আমাদের 1 অবশিষ্ট থাকছে। যেমন x যদি আমরা এখানে আমরা x সমান যদি 1 বসাই তাহলে কত পাই দেখি। 4 × 1 + 4 × 1 4 × 1² + 1। এখানে আমরা পাচ্ছি 4 + 4 + 1 4 × 4 + 4 8 + 1 9। আমরা যদি 8 দ্বারা 9কে ভাগ করি, আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকছে, যা আমাদের প্রদত্ত সংখ্যার বর্গের সাথে 1 হিসেবে যোগ আছে। তো আমরা এইভাবে দেখাতে পারি যে প্রদত্ত সংখ্যার বর্গ 2x - 1 এর বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকে। এছাড়াও এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের অবজেক্টিভ থাকে, যেমন একটি সংখ্যা দিয়ে দিল,
0.99, একে আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। একটি ভগ্নাংশ দিয়ে বললো সেটাকে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। এছাড়া ধরো একটি সংখ্যা দিয়ে দিল -1, এটি কী ধরনের সংখ্যা সেটা বের করতে হবে। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের সকল বেসিক ধারণা, এবং সেই অনুযায়ী আমাদের ম্যাথ প্রবলেম সলভিং, এবং আমরা টেস্ট পেপার থেকে বিগত বছরগুলোতে কোন বোর্ডে কী এসেছে, এবং প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় নৈর্বৃত্তিকে কী প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে সেগুলো আমরা জানলাম। আর আমাদের আজকের মতো এই চ্যাপ্টার এখানেই শেষ করছি। আর আমরা নেক্সট ক্লাসে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের সেট অংশ নিয়ে আলোচনা করব। ততদিন আমাদের সাথেই থাকুন।